সম্মানিত ভিউয়ার্স, ডিপার্টমেন্ট অফ ইংলিশের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব অ্যান্ড জেনিফার টাইগার্স বাই অ্যাড্রিয়েন রিস এর লেখা। আমরা আলোচনা করব সামারি অ্যানালিসিস এবং বাংলা ট্রান্সলেশন লাইন বাই লাইন অন্য দিনের মতো কবিতাটি। তো প্রথমে আমরা সামারি অ্যানালিসিস জেনে নিই। কবিতাটিতে 3টি স্তবক, যার প্রত্যেকটিতে 4টি করে লাইন আছে। কবিতাটির ছন্দবিন্যাস হলো এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এফ এফ, আর মাত্রা হলো মিশ্র পঞ্চমাত্রা। রিস তার কবিতার শুরুতেই যে দৃশ্যপট তৈরি করেছেন তার বক্তার মনোভাব আকৃষ্ট করে ফেলে। এখানে তিনি যে বাঘের ছবি এঁকেছেন সেগুলো দেখতে টুপাজের মতো লাল ও হরিদ্রাব কমলা রঙের, আর তাদের রাজকীয় চলাফেরায় ভয়ের লেশ মাত্র নেই। তারা হাঁটছে সবুজ বনে। এখানে সবুজ রং বসন্ত ও পুনর্জন্মের প্রতীক। তাদের চলাফেরাকে আগের নাইটদের চলাফেরার সাথে তুলনা করা হয়েছে। পরের স্তবকে জেনিফার চাচির হাতের দিকে চাচির হাতের দিকে নিবদ্ধ করা হয়েছে। রিস তাকে কিছুটা ভীতু ও দুর্বল হিসেবে উল্লেখ করেছেন, যার কারণে হাতির দাঁতের তৈরি কাঠিটি তার কাছে খুব ভারী লাগছে। তার কাজে কষ্ট হওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন চাচার দেওয়া বিয়ের আংটিটি অনেক ভারী। শেষ স্তবকে চাচির ভবিষ্যৎ মৃত্যুর কথা বলা হয়েছে। তখনও তার হাতে সেই আংটিটা থাকবে, তবে তার সূচিকর্মে সেই বাঘ নির্ভীক ও গর্বিতভাবে চলতে থাকবে। অ্যান্ড জেনিফার টাইগার্স কবিতাটি লিখিত হয় 1950 সালে, যখন অড্রিয়ান রিস সবে কাব্য জগতে প্রতিষ্ঠা পাচ্ছেন। কবিতাটি আধুনিক ও পশ্চিমা পুরুষতন্ত্রের বিরুদ্ধে তীব্র একটি প্রতিবাদ বলা যায়। কবিতাটিতে তিনি দেখিয়েছেন পশ্চিমারা আধুনিক হয়েছে ঠিকই, কিন্তু তাদের পুরনো প্রভুসুলভ মনোভাব দূর হয়নি। কবিতাটিতে সুস্পষ্টভাবে কবি ঐতিহ্যবাহী বিবাহ বন্ধনের বিরুদ্ধে কথা বলেছেন। এটা হচ্ছে যারা নারীবাদী তাদেরকে নিয়ে লেখা। নারীবাদের একটু বাড়াবাড়ি করেন, তার প্রমাণ এখানে বলছেন যে বিবাহ বন্ধনের বিরুদ্ধে কথা বলেছেন, কারণ তারা যেন বিবাহের মাধ্যমে আজীবনের জন্য নারীদেরকে নিজেদের দাসীতে পরিণত করেছে। অথচ বিবাহ একটি পবিত্র বন্ধন, যা নারী পুরুষের ভালোবাসার প্রতীক, যার মাধ্যমে সভ্যতাকে সুন্দর ও সুশৃঙ্খল রূপে এগিয়ে নিয়ে যাওয়া হবে। যেখানে চিরদিন একজন নারী পুরুষতন্ত্রের শিকলে বাধা থাকে এবং সর্বদা দ্বিতীয় সারির ভূমিকা পালন করে। তাদের যে কোনো অধিকার ও মতামতকে অপেক্ষা করা হয়। জেনিফার চাচির মতো লক্ষ মহিলা পুরুষতন্ত্রের অধীনে থেকে অধিকারবিহীন জীবনযাপন করছেন। রিস তার কবিতায় বাঘের প্রতীক এনেছেন শক্তির প্রতীক হিসেবে, যে শক্তিকে তিনি লক্ষ্য করেছেন জেনিফার চাচির আঁকা বাঘের মাঝে। চিত্রটিতে যেন জেনিফার চাচির বন্দি জীবনের আবেগ প্রকাশিত হয়েছে, যেন জেনিফার চাচির ভিতরে লুকিয়ে থাকা ক্ষোভ এবং বেদনা বাঘের রূপ ধরে গর্জন করছে। জেনিফার চাচি সর্বদা মানসিক পীড়ন ও ভয়ের মাঝে জীবনযাপন করেছেন, কিন্তু তার ভিতরে বাঘ ছিল সর্বদা মুক্ত। এই বাঘের রূপকের মাধ্যমে আমরা জেনিফার চাচির ভিতরে বেদনা ফুঁসে উঠতে দেখি। বাঘ যেমন কারো পোষ মানতে চাইছে না, কারোর সাথে করতে চাচ্ছে না কোনো সমঝোতা, তেমনি পশ্চিমা বিশ্বে জেনিফার চাচির মতো সমগ্র বন্দী নারীও যেন কারো পোষ মানছে না ভিতরে। একজন নারী তার ভিতরে আবেগ যেন প্রকাশ করতে চাচ্ছে বাঘের শক্তিমত্তার সাহায্যে। কবিতাটিতে মুক্তি এবং ভীতই যেন পাশাপাশি অবস্থান করছে। প্রথম পর্বে আমরা বাঘের বর্ণনা প্রত্যক্ষ করি, পরবর্তী পর্বে আমরা জেনিফার চাচির সংসার জীবনের চিত্র প্রত্যক্ষ করি, এবং শেষ পর্বে আমরা জেনিফার চাচির জীবনযাত্রার সাথে সাথে বাঘের নির্ভীকতা প্রত্যক্ষ করি। তবে শেষে আমরা দেখি জেনিফার চাচি তার মৃত্যুর পরেও বাঘের অকুতোভয়তার মাঝে নিজেকে বাঁচিয়ে রেখেছে। কবিতার মূল প্রতীক হিসেবে চিহ্নিত করা যায় জেনিফার চাচির আঁকা বাঘ এবং চাচার দেওয়া বিয়ের আংটি, যা চাচির হাতে শিকলের মতো আটকে গিয়েছিল। চাচার দেওয়া আংটি শুধু বিয়ের স্বীকৃতি স্বরূপ এসেছে, কিন্তু জেনিফার চাচির আঁকা বাঘ যেন রাজনীতির এক মূর্তি প্রতীক। জেনিফার চাচির বাঘ যেন তার মৃত্যুর পরেও পৃথিবীর সকল বন্দী নারীর ভিতরে ক্রুদ্ধতা, রাগ নিয়ে বাঘের ছবিতে প্রকাশ পাচ্ছে। মোট কথা, জেনিফার চাচির অঙ্কিত বাঘ যেন অবরুদ্ধ নারীর নিজ শক্তিতে ফুঁসে ওঠা এবং নিজেকে অসাধারণ করা কাউকে তোয়াক্কা না করে নিজেই নারীত্বকে সম্মানের সাথে উঁচু করে রাখা। রিস মূলত পশ্চিমা বিশ্বে
নারী সমাজের কথা বলতে গিয়েই এই কবিতার সূত্রপাত করেছেন। এখন আমরা ট্রান্সলেশনে যাব। আর ট্রান্সলেশনে যাওয়ার পূর্বে আমি আমার পার্সোনাল কিছু অপিনিয়ন জানার বক্তব্য, কারণ বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন যে পশ্চিমা দেশে যে কালচার ফ্যামিনিস্ট বা ফ্যামিনিজম, এটা কিন্তু আমাদের মধ্যে অলরেডি বাসা বাঁধতে শুরু করেছে। যদি নারী ন্যায্য অধিকারের কথা বলা হয়, এটা সবাই একমত, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু নারী অধিকারের নামে যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে, বিয়েকে ওটা উঠে দেওয়া, বিয়ে কেন শুধুমাত্র একজন নারী একজন পুরুষের আন্ডারে কাজ করবে। দেখুন, আপনার চিন্তা করুন, যদি এই সিস্টেমটা উঠিয়ে দেয় একবার, দেখুন এই সভ্যতা কিন্তু টিকে থাকবে না, মানব সভ্যতা কিন্তু টিকে থাকবে না যদি এই বিবাহ বন্ধনটা না থাকে। নারী অধিকার তারা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করে, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ বা উপমহাদেশেও যে ছড়িয়ে গেছে। যে তাদের স্বাধীনতা, স্বাধীনতা বলতে কি বোঝায় তারা? স্বাধীনতা বলতে প্যান্ট শার্ট পরে বা দুপুরে আহ রাতে 12টা 1টার সময় চলবে। আরে ভাই, রাত 12টা 1টার সময় তো ছেলেরাও চলতে পারে না, চাঁদাবাজের ভয়ে। তো এখান থেকে আসলে নারী অধিকার বলতে আমরা যেটি বুঝি নারীর ন্যায্য অধিকার, এটা অবশ্যই দিতে হবে এবং অবশ্যই তাদেরকে প্রাপ্য ঠিক। যে ক্ষেত্রে তাদের অবশ্যই শিক্ষা, চিকিৎসা, চলাফেরা, বাক স্বাধীনতা সব ক্ষেত্রে তারা অধিকার এবং তারা ন্যায্য অধিকার পাবে, এটি কিন্তু বাস্তব। কিন্তু এরা যেটি ভাবে নারী অধিকার বলতে, সেটা আদৌ আসলে নারী অধিকার নয়। আপনি যদি আপনার স্বামীর ওপরে যদি মাতব্বরি করেন, তাহলে স্বামী কিন্তু অলরেডি নির্যাতিত হচ্ছে। আর স্বামী কিন্তু যখন বাইরে কাজ করে, বাইরে ঘাটে, বা ছেলেরা যখন বাইরে পরিশ্রম করে, তখন অলরেডি কিন্তু তারা বিভিন্ন প্রেসারে থাকে। আপনি যেমন আপনার স্বামীর প্রেসারে থাকেন, আপনার স্বামীও কিন্তু কারো না কারো প্রেসার থাকে। তাই এই প্রেসার থেকে মুক্ত হতে কেউ কোনোদিন পারবে না। আপনি নারী অধিকার আন্দোলন করছেন, আপনি যদি এখন নারী মনে করেন আপনার স্বামীর আন্ডারে থাকবে না, কিন্তু কোনো বসের আন্ডারে থাকবেন, আপনার বসের কিন্তু ঝাড়ি ছোনা লাগবে, আর আপনার সন্তান কিন্তু লালন পালন করার সময়ও পাবেন না। তো আপনাকে কোনো না কোনো আন্ডারে থাকতে হবে। তার মানে অর্থাৎ আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি, নারী অধিকারের নামে যে বাড়াবাড়ি যে জিনিসটি, সেই জিনিসটা করা আদৌ ঠিক নয়। হ্যাঁ, ন্যায্য অধিকার, আপনি শিক্ষা পাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন, আপনার বাক স্বাধীনতা পাচ্ছেন, চলাফেরার স্বাধীনতা পাচ্ছেন, এনাফ। সবকিছু যদি স্বাধীনতা থাকে এনাফ, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা বাউন্ডারি থাকে, যেমন পুরুষদেরও বাউন্ডারি আছে। পুরুষরা কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে না। তাই আমরা আমার যত ভিউয়ার্স আছে সকলকে সচেতন করব যে নারী অধিকারের নামে বেশি যেন আমরা ফেমিনিস্ট বেশি না হয়ে যাই, যাতে আমরা ধর্মকে অবজ্ঞা করি, ধর্মকে অবহেলা করি। আপনি যে ধর্মেই পালন না করুন না কেন, প্রত্যেকটা ধর্মে কিন্তু সবসময় সংসার পরিবারের কথা বলা থাকে, কিন্তু নারীদের এই নারীবাদী বা ফ্যামিনিস্ট এখানে কিন্তু সংসারটা উঠিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র। মানব সভ্যতা টিকে থাকবে না কিন্তু। শুধুমাত্র এটা পশ্চিমা বা আমরা ওয়েস্টার্ন বলে থাকি, ওয়েস্টার্নদের মধ্যে এটি সীমাবদ্ধ নয়। বর্তমানে এটি এশিয়া, আমরা বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানেও কিন্তু বাসা বেঁধেছে। তো যা হোক, অনেক কথা বললাম, চলুন আমাদের মেইন আলোচনায় যাওয়া যাক। Aunt Jennifer's tigers friends across a screen. জেনিফার চাচির বাঘদের পর্দা জুড়ে গর্বিত চলাফেরা করছেন। অর্থাৎ জেনিফার চাচি তিনি একটা বাঘের পর্দায় বাঘের ছবি আঁকতেছেন। ব্রাইট টপেস ডেনিজেন্স আপ আ ওয়ার্ল্ড অফ গ্রিন। মণিরত্নের ঝিলিক ছড়িয়ে বিরাজমান তারা সবুজ জমিনে। অর্থাৎ সেই বাঘটা কোথায় চড়ছে? বিরাজমান তারা সবুজ জমিনে চলছে। অর্থাৎ এই বাঘটি পূর্বেই বলেছি, এই বাঘটি অর্থাৎ এই জেনিফার আন্টির অর্থাৎ জেনিফার চাচির রাগ প্রকাশ করছে, রাগের একটা ছবি আঁকতেছে, বা বাঘের মাধ্যমে যে হিংস্রতা প্রকাশ পেয়েছে, সারা জীবন তার স্বামীর সাথে অত্যাচার, স্বামীর কাছে স্বামীর আন্ডারে থেকে যে চাপ বা প্রেশার নিচ্ছে, এই প্রেশারের ফলে তার মনের মধ্যে যে ক্ষোভ বা যে রাগ, সেটি কিন্তু বাঘের ছবি এঁকে প্রকাশ করতে চাচ্ছে। এত পরিমাণ রাগ হয়ে গেছে, বাঘের মতন গর্জন দিতে মন চাচ্ছে। এখন সে কি করছে? সেই গর্জনের ছবিটা আঁকতেছে। They do not fear the men beneath the tree. গাছের তলায় আসীন মানুষকে ভয় নেই তার। The peace in sleek chivalric certainty. নিশ্চিন্তে ধীরে পদক্ষেপ হাঁটে তারা বীরের ভঙ্গিতে। অর্থাৎ তার মনের মধ্যে যে আছে, তিনি আরো অনেক কিছু কল্পনা করেছেন। যদি এই যে আমার মনের মধ্যে যে রাগ, আর আমি যে ধরনের নারী হতে চাচ্ছি, এই নারী যদি আমি হয়ে থাকি, তাহলে আমি কি করব? আমি নিশ্চিন্তে চলাফেরা করতে পারবো, বিভিন্ন স্থানে সবুজ জমিনে চলতে পারবো, আমরা গাছের তলায় আসীন মানুষকে ভয় নেই, কোনো জায়গায় আমরা ভয় থাকবে না। নিশ্চিন্তে ধীর পদক্ষেপ হাঁটে তারা বীরের গতিতে, যেখানে সেখানে আমরা ধীরে হাঁটবো, কিন্তু সেখানে বীরের ভঙ্গিতে। বিভিন্ন ভাবে তিনি তার রাগটা প্রকাশ করছেন, একজন নারী আসলে কতটা স্বাধীনতা চায় সেটি তিনি প্রকাশ করছেন।
Aunt Jennifer's finger fluttering through her wool. জেনিফার চাচির হাতে দুটি বুনে বুনে চলে উল, অর্থাৎ তিনি ওই বাঘের পর্দায় তার বাঘের ছবি আঁকতেছে, তাই বলছেন যে উল দিয়ে আঁকে। Find even the ivory needle hard to pull. হস্তিদ্বন্দ্বের সুচ উঠবে আর নামবে কঠোর শ্রমে। The massive weight of uncle's wedding band. গুরুভার সেই বিয়ের আংটি চাচার। Sits heavily upon Aunt Jennifer's hand. ভারী হয়ে বসেছে চাচির হাতে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে এঙ্গেজমেন্টের কারণে যে আমরা সচরাচর বিভিন্ন সমাজে অর্থাৎ বিভিন্ন ধর্মে বিভিন্ন রকম আছে আপনাদের প্রথা থাকে। আমরা জানি সাধারণত যে কিছু কিছু ধর্মের মানুষ তাদের স্ত্রীদের আংটি দিয়ে থাকে এবং সেই আংটিটা অনেক মূল্যবান মনে করে তারা, এবং অনেক ধর্মে আছে সিঁদুর দিয়ে থাকে, সেই সিঁদুরটা অনেক মূল্যবান মনে করে থাকে। এবং এইভাবে বিভিন্ন ধর্মে বিভিন্ন যে কালচার আছে, এই কালচার অনুযায়ী বলছেন যে ওই আংটিটা পরানোর কারণে যে স্বামীর আনুগত্য করা শুরু করেছে, আর সেই আনুগত্যের কারণে স্বামীর বাইরে যে যেতে পারছে না, আংটিটার জন্য তার কাছে খুব ভারী মনে হচ্ছে। আর আংটিটা যতদিন না মরবে ততদিন পর্যন্ত ওকে বয়ে নিয়ে যেতে হবে এইভাবে কষ্টের মধ্যেও। When aunt is dead, her terrified hands will die. যখন চাচি গত হবেন, মারা যাবেন, শক্তিদার হাত পড়বে নুয়ে, তখন ওই যে শক্তিদার হাত নুয়ে পড়বে। Still ringed with orders she was mastered by. তখনও ধ্বনিত হবে সেই রীতি যার দাসত্ব করেছেন তিনি। The tigers in the panel that she made. যে বাঘ তিনি তৈরি করেছেন ফ্রেমের মাঝে, তার মনের মাঝে, will go on prancing proud and unimpaired. গর্বিত আর নির্ভীক ভাবে এভাবে এগিয়ে চলবে। তার যে ছবি তিনি এঁকেছেন, তিনি মারা গেছেন ঠিকই, কিন্তু এই সমাজের মানুষ বা যে নারীদেরকে তিনি একটা চিত্র দেখে গেছেন যে নির্ভয় কিভাবে চলতে হবে, কিভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে নিজেরা স্বাধীনভাবে চলতে পারবে, এই বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেছেন। তো আজ এই পর্যন্তই। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং চাইলে লেখা পাঠাতে পারেন আমাদের ওয়েবসাইটে পাবলিশের জন্য ইংলিশ ডেপ্ট অর্থাৎ ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত রূপ ইংলিশ ডেপ্ট 24 blogspot.com। তো আজ এই পর্যন্ত, অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হতে। বাই বাই।